বাংলাদেশের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাদির হত্যাকাণ্ডে কারা জড়িত, কে জড়িত, কাকে দিয়ে করানো হয়েছে সবই তিনি জানেন এমন মন্তব্য করে ফেলবার পর খুব স্বাভাবিকভাবে বাংলাদেশ আর ভারতে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। ভারতেই এখন আটক আছেন হাদির হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত দুজন এবং বাংলাদেশের নবনির্বাচিত তারেক রহমান সরকার দাবি করেছেন, তাদের পক্ষ থেকে সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর দাবি করেছে যে বাংলাদেশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই ওই দুই ব্যক্তিকে ওখানে গ্রেফতার করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এখন তদন্ত পরিচালনা করছেন এবং ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদও করেছেন। ভারতের কাছে কি তথ্য আছে? ভারতের সরকার এখন নাকি মুখ খুলতে পারেন এবং তারা যদি মুখ খোলেন তাহলে বাংলাদেশের তৎকালীন ইউনূস সরকারের কোনো উপদেষ্টা বড় ধরনের বিপদে পড়ে যেতে পারেন। এ তথ্য এখন বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। হাদির ভাই এরই মধ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্পষ্ট করে বলেছেন যে ওই উপদেষ্টা পরিষদের কোনো সদস্য, এমনকি এখনকার বিএনপি সরকারের কোনো এমপি মন্ত্রীও তার ভাই হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। এসব নিয়ে আলোচনায় আমার সঙ্গে যুক্ত হয়েছেন ব্লিটজ সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী। সালাউদ্দিন শোয়েব চৌধুরী, আপনাকে স্বাগত জানাই। হাদির হত্যাকারীরা যে ভাড়াটে খুনি সেটা তারা যেভাবে খুন করেছেন, যেভাবে আগে জামিন দিয়ে ওই ব্যক্তিকে ছাড়িয়ে আনা হয়েছে এবং যেভাবে পালিয়ে যেতে দেওয়া হয়েছে এবং যত দূর থেকে তিনি গুলি করে মেরে ফেলতে পেরেছেন, এসবে বিশেষজ্ঞরা আগেই বলছিলেন এতে কোনো সন্দেহ নাই। কারা তাকে ভাড়া করেছেন এ বিষয়ে এখন এক এক পক্ষ এক এক তথ্য দিচ্ছেন। মমতা ব্যানার্জি বলছেন ভারত সরকার মানে স্বরাষ্ট্রমন্ত্রীও দায়ী থাকতে পারেন, আর হাদির ভাই বলছেন ইউনূস সরকার দায়ী, ইউনূসের উপদেষ্টারা জড়িত। এ কথা কিন্তু এর আগেও হাদির পরিবার আর সহকর্মীরা বলেছেন। এমনকি আপনি হয়তো লক্ষ্য করেছেন মানব জমিন কয়েকজন উপদেষ্টার নাম উল্লেখ করে বলে দিয়েছিল যে এরা নির্বাচন পেছাতে নানা রকম শৃঙ্খলা সৃষ্টি করছিল। হাদি হত্যা ষড়যন্ত্র তার মধ্যে একটি হয়ে থাকতে পারে। এখন ভারত সরকারের কাছে তো অনেক তথ্য থাকার কথা, তারা নাকি মুখ খুলবে। অনেক অনেক ধন্যবাদ। দেখুন, ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি অমিত শাহ তাকে ফোন করতেন আর ফোন করে যদি বলতেন যেটা লুকিয়ে রাখুন, তাহলে এটাই তো ওনার নির্বাচনের অন্যতম হাতিয়ার হতো বিজেপির বিরুদ্ধে। এটা তো উনি করেননি, উনি এখন করলেন যখন তিনি পরাজিত। তো আসলে একটু ষড়যন্ত্রটা পুরো বোঝার জন্য আপনার অনুমতি নিয়ে আমি একটু বিস্তারিত ব্যাখ্যায় যাব। দেখুন, বেগম খালেদা জিয়া সেনাবাহিনীর অনুষ্ঠানে গেলেন, উনি কিন্তু সুস্থ ছিলেন, স্টেবল ছিলেন। তারপরে ওনার সঙ্গে ইউনূসের একটা একান্ত বৈঠক হলো এবং তার ঠিক ৬-৭ ঘন্টা পরেই উনি অসুস্থ হয়ে গেলেন। আমরা যারা বিভিন্ন জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে নিয়ে কাজ করি আমরা জানি যে নানা ধরনের নার্ভ এজেন্ট আছে, যেমন নভিচক আছে যেটা স্পর্শ করলেই তাৎক্ষণিক মৃত্যু হবে, আবার এমন নার্ভ এজেন্টও আছে যেটা স্প্রে করে দিলে সেটার এফেক্টটা ৭-৮ ঘন্টা পরে হবে। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে খালেদা জিয়ার যে অসুস্থ হওয়া এবং মারা যাওয়া এটা ১০০%, এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। খালেদা জিয়াকে হত্যা করা হয়েছে এবং সেই হত্যাকারী ইউনূসের প্ল্যান ছিল খালেদা জিয়া সে এবার কেয়ার হাসপাতালে মারা যাবেন, তারেক রহমানকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না এবং তখন সবাইকে প্রচার করা হবে যে বিএনপি একটি মৃত দল। দেখুন, বিএনপির কিছু নেতা যারা বলেছেন বারবার মিডিয়াতে এসে খালেদা জিয়া মারা গেছেন, খালেদা জিয়া মারা গেছেন, পরে আমরা কি দেখছি তারা সবাই জামাতে জয়েন করেছেন। তার মানে খালেদা জিয়াকে নিয়ে বিএনপির ইউনূসের যে প্লটটা ছিল যে খালেদা জিয়া এভাবে মারা যাবেন, তারেক রহমান আসবেন না এবং তখন প্রচার হবে যে বিএনপি শেষ, তখনই ওসমান হাদির ঘটনাটা ঘটিয়ে দেওয়া হবে বিএনপিকে একেবারেই নিঃশেষ করে দেওয়ার জন্য। ওসমান হাদিকে হামলা করলো দুজন লোক বলা হচ্ছে, তো তারা গুলি করলো, বলল প্রথম গুলিটা মিস হয়েছে, এরপর নাকি আরেকটা গুলি করেছে। এরা যদি পেশাদার খুনি হয়, পেশাদার খুনি কখনোই গুলি মিস করবে না। আর ওইখানে দুজন যাত্রী ছিলেন, তো দুজন যাত্রীর মধ্যে ওসমান হাদি ছিলেন বরঞ্চ এই সড়কের অন্য পাশে,
খুনিদের অন্য পাশে, তাহলে যে সড়কের পাশে ছিল বা খুনিদের পাশে ছিল তাকে কিছু করা হলো না, তার গায়ে কোনো স্পর্শও হলো না কিছু, শুধু ওসমান হাদি মারা গেল। তো এখানে তো বোঝাই যাচ্ছে যে এটা একটা ব্লু প্রিন্ট, নীল নকশা। এবং ওসমান হাদি মারা যাওয়ার 1 মিনিটও মনে হয় পার হয় নাই, ইনকিলাব মঞ্চ এবং লোক বলতে থাকলো মির্জা আব্বাস খুন করেছে। মানে আগে থেকেই প্ল্যান ছিল যে ওসমান হাদিকে খুন করা হবে, বিএনপির উপর দোষ দেওয়া হবে, সারা বাংলাদেশে বিএনপির উপর তাণ্ডব হবে, বলা হবে নির্বাচনের পরিবেশ নাই, নির্বাচন পিছিয়ে দেওয়া হলো, আর ঠিক আওয়ামী লীগের মতো বিএনপিকেও সন্ত্রাসী দলের আখ্যা দিয়ে নিষিদ্ধ করা হবে। এখন আমি আসছি হাদির ঘটনায়। ওসমান হাদিকে যেদিন গুলি করা হলো সেদিনই ওসমান হাদি ক্লিনিক্যালি ডেড ছিল, কিন্তু ইউনূস যে মূল পরিকল্পনা ছিল যে তাৎক্ষণিক বিএনপির উপর দোষ দিয়ে বিএনপির উপর আক্রমণ করেছিল, যে কোনো কারণেই সম্ভব হয়নি, যার জন্য ওসমান হাদিকে এই অজুহাতে সেই অজুহাতে বাংলাদেশে রেখে তারপর সিঙ্গাপুর পাঠানো হলো। এবং ওসমান হাদির মরদেহ যেদিন আসলো 18 তারিখ, দেখুন ইউনূস টেলিভিশনে এসে বা গণমাধ্যমে গিয়ে বললো যে ধৈর্য ধরার জন্য, পাগল নৌকা ডুবাস না, একটা প্রবাদ আছে না, মানে সবাইকে বললো যে এখন কাজটা করে দাও। তাদের প্ল্যান ছিল প্রথম আলো অফিস হামলা হবে, ডেইলি স্টার অফিস হামলা হবে, উদীচী হামলা হবে, এরপরই বঙ্গভবন হামলা হবে। এবং প্রথম আলো ডেইলি স্টার যে সেদিন রাতে হামলা হবে সেটা মাহফুজ আনাম মতিউর রহমান দুজনই জানতেন, কারণ যেই সময়টাতে এই হামলাটা হয়েছে সেটা নিউজের পিক আওয়ার, সম্পাদকদের সেখানে থাকার কথা, ওনারা তো ছিলেন না, কারণ ওনারা তো কুশীলব, ইউনূসের ষড়যন্ত্র বলেন আর 111 ষড়যন্ত্র বলেন। এবং নুরুল কবির সাহেব কি বলেছেন তৃতীয় মাত্রার সাক্ষাৎকারে, যে যখন এই হামলাটা হচ্ছে উনি যোগাযোগ করেছেন ইউনূসের লোকদের সাথে এবং তাদের যে রেসপন্স, তাতে উনি নিশ্চিত যে ইউনূস অ্যাডমিনিস্ট্রেশনের একাংশ অথবা সবাই সম্মিলিতভাবে এই আক্রমণের সঙ্গে জড়িত। তার মানে আপনি বুঝতেছেন যে হাদি একটা উপলক্ষ মাত্র, হাদিকে কেন্দ্র করে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া এবং বিএনপিকেও নিষিদ্ধ করে দেওয়া, এটাই ছিল প্ল্যান। এবার আসুন যে মমতা ব্যানার্জির আরেকটা প্রসঙ্গ। দেখুন 2011 সালে ইউনূস যখন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেয়, তার ঠিক 2 দিন আগে সে কিন্তু কলকাতায় যায় এবং মমতা ব্যানার্জির সাথেই বৈঠক করে। তার মানে মমতা ব্যানার্জির সাথে ইউনূসের সখ্যতাটা বহু বছরের, নতুন কিছু না। এবং মমতা ব্যানার্জি যে ইউনূসকে সহযোগিতা করবেন অন্য কাউকে না করে, বিএনপিকে বা অন্য কাউকে, এটাই স্বাভাবিক। তো হাদির যে খুনিরা ধরা পড়েছে, ফয়সাল করিম, মাসুদ এবং আলমগীর হোসেন, ওরা পুলিশের কাছে অনেক তথ্য দিয়েছে, অনেক তথ্য, এবং মমতা ব্যানার্জিও জানেন তথ্যগুলো কি। আমি আপনাকে এক এক করে এই তথ্যগুলো একটু বলছি। আমাকে আসলে তথ্যগুলো লিখে নিতে হয়েছে, যে জন্য আমি একটু পড়ে বলতে হবে মাঝে মাঝে। তারা বলেছে যে, ইন্টারাপ্ট করি, কিন্তু আপনি আসলে একটা সন্দেহই প্রকাশ করেছেন যে আদৌ এ দুজন খুন করেছে কিনা। মানে আপনি বলছেন যে তারা যে সাইডে ছিল আর হাদির গায়ে যে সাইড থেকে গুলি লাগলো, সে দুটো সাইড বিবেচনা করলে এরা আসলে মোটরসাইকেল দিয়ে যাওয়ার সময় গুলি করা সম্ভব হয় না। আবার অনেকে বলেছেন যে এই যে চলন্ত দ্রুত গতিতে যাওয়া মোটরসাইকেল থেকে ভিন্ন দিক থেকে গুলি করে মেরে ফেলতে পেরেছেন, এ থেকে প্রমাণিত হয়েছে যে কত দক্ষ শুটারকে ভাড়া করা হয়েছে। না, চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করে মারা সম্ভব, কিন্তু সেই দক্ষ শুটার কিন্তু গুলি মিস করবে না। কিন্তু বলা হয়েছে একটা গুলি মিস হয়েছে, তারপর গুলি করেছে। এখন দেখুন যে আমি কিন্তু নিশ্চয়তা দিয়ে বলছি যে বেগম খালেদা জিয়ার যে মৃত্যুটা, এটা স্বাভাবিক মৃত্যু নয়, এটা নার্ভ এজেন্ট দিয়ে ওনাকে মারা হয়েছে এবং এই হত্যার সঙ্গে ইউনূস জড়িত। কারণ ইউনূস চেয়েছিল খালেদা জিয়া মারা যাবেন, তারেক রহমান আসবে না, একটা অপবাদ হবে সন্তানের প্রতি, এবং সেই সূত্রে বিএনপিকে মৃত ঘোষণা করাবে, ঠিক আওয়ামী লীগের মতো। এখন এই মাসুদ করিম এবং আলমগীর হোসেন কি বলেছে জিজ্ঞাসাবাদে, মাসুদ করিম এবং আলমগীর, মাসুদ করিম বিশেষ করে, সে বলেছে যে এই ঘটনার পরিকল্পনাকারী ছিলেন মোট 8 জন, যাদের মধ্যে একজন ছাত্র নেতা। ইউনূসের আমরা জেনেছি এখন কিচেন ক্যাবিনেট, সেই শব্দটা সে বলে নাই, তো ইউনূসের কিচেন ক্যাবিনেটের 2 জন সদস্যের নাম আসছে ওই জিজ্ঞাসাবাদে। সে বলেছে যে ইউনূসের প্রভাবশালী উপদেষ্টার তত্ত্বাবধানে
ঘটনার কয়েক ঘন্টার মধ্যে খুনিদের ভারত সীমান্তে পাচার করা হয় তত্ত্বাবধানে। কারণ আদারওয়াইজ কিন্তু এইভাবে ভারত সীমান্ত পার হওয়া কোনোভাবেই সম্ভব না, এটা খুনিরাও স্বীকার করেছে। তারা আরো বলেছে সেখানে যখন তারা ভারত সীমান্তে প্রবেশ করে তখন তাদেরকে গ্রহণ করে তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক ব্যানার্জির একজন খাস লোক। ঢাকা থেকে পুরো বিষয়টা তদারকি করেন ওই ছাত্র নেতা। তারপর হাদির হত্যাকাণ্ডের বিষয় ঢাকাস্থ পাকিস্তানি দূতাবাসের ভেতরে অবস্থিত আইএসআই ঢাকা সেল অবগত ছিল, এটা ওরা বলেছে। একসময় প্ল্যান ছিল ওদেরকে পাকিস্তান পাঠিয়ে দেওয়ার, কিন্তু সেটা যে কোনো কারণে বিমানবন্দর হয়ে সেটা সম্ভব হয়নি। আরেকটা তথ্য তারা বলেছে যে এই যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এটার বিনিময়ে তাদেরকে বাংলাদেশে অল্প টাকা দেওয়া হয়েছে, কিন্তু বিপুল পরিমাণ টাকা ওদেরকে ক্রিপ্টো কারেন্সিতে পে করার কথা, ক্রিপ্টো কারেন্সি। এবং এই হত্যাকাণ্ডের মূল কারণ ছিল যে নির্বাচন পিছিয়ে যেতে, আপনাকে আমি বললাম। এবং হাদি হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর ওই দিন রাতে মানে 12 ডিসেম্বর বঙ্গভবন অ্যাটাক হয়ে যেত। তো এই সমস্ত ইনগ্রিডিয়েন্ট গুলো আমরা জেনে গেছি। এখন আপনি যদি বলেন যে মমতা ব্যানার্জি কেন বলছেন, মমতা ব্যানার্জি তো জানে যে এই খুনিরা অভিষেক ব্যানার্জির নাম বলেছে, কাজেই অভিষেক ব্যানার্জির নাম বলেছে এবং কেন্দ্রীয় সরকার বিজেপি ওরা তো এখন অ্যাকশনে যাবে। মমতা ব্যানার্জি শঙ্কিত যে উনি যে এই খুনের সঙ্গে জড়িত মানে উনি যে জানতেন বিষয়টা, এটাও তো জড়িত থাকার, ওনার ভাইপো তো সরাসরি এদেরকে আশ্রয় দিয়েছে। তো আমি জেনেছি যে ভারত সরকার খুব শিগগিরই যে কোনো সময় এই যে পুরো যে জবানবন্দিটা হাদির খুনিদের এটা প্রকাশ করবে। কারা কারা সে 8 জন তাদের নাম আসবে। সেই ছাত্রনেতার নামটা আমাকে ওরা বলেছে, কিন্তু আমি যে কোনো কারণে এটা এখন বলবো না, বলতে পারছি না, কিন্তু আমি নামটা জানি। যেই 2 জন উপদেষ্টা, হাদির ভাই সহ হাদির সহকর্মীরা তো একজন ছাত্র নেতার নাম বারবার বলেছেন এবং এমনকি আজকেও বলেছেন যে যখন হাদির ভাই স্ট্যাটাস দিয়ে লিখেছেন আজকে ফেসবুকে, যদিও ইউনূস সরকার তো তাকে চাকরি দিয়ে যুক্তরাজ্য মিশনেও পাঠিয়েছে, কিন্তু তিনি লিখেছেন যে জামাতের আমিরের পিএস তার ভাইকে হত্যার সঙ্গে জড়িত এবং তারা ভীষণ চাপ দিচ্ছিলেন যে ঢাকা 8-এ যাতে হাদিকে সরিয়ে নেওয়া হয়, কারণ ডাকসু ভিপি সাদিক কায়েমের সেখানে প্রতিদ্বন্দ্বিতা করার কথা। তো মানে হাদির ভাই যে প্লট বলছেন তার সঙ্গে কোনো সম্পৃক্ততা পেয়েছেন কিনা আপনি যে কোনো ভাবে সেটার উত্তর দিতে চান, আপনি আগেই বলেছেন আপনি বলতে চান না। আর ওই যে উপদেষ্টাদের যে নাম এসেছে সেখানে কি নারী পুরুষ দুজন আছেন নাকি সব দুজন পুরুষেরই নাম এসেছে? আসলে আপনি তো একজন চৌকুশ সাংবাদিক, আপনি প্রশ্নটা এমন ভাবে করছেন যেন আমি উত্তরটা দিয়ে দিই। কিন্তু আমি বলছি হাদির ভাই যে গল্পটা বলছেন সেই গল্পটা আংশিক সত্য, পুরোপুরি সত্য নয়। ছাত্রনেতা একজন জড়িত, সেই ছাত্রনেতা আমরা যার কথা অনুমান করছি আপনি আমি, সেটাই হতে পারে। আর উপদেষ্টাদের 2 জন প্রভাবশালী উপদেষ্টা, আপনি নারী উপদেষ্টা যদি বলেন তিনি ইউনূসের ওই উপদেষ্টা পরিষদে প্রভাবশালী নারী উপদেষ্টা তো একজনই ছিলেন, যিনি পাকিস্তানে গিয়ে আইএসআই প্রধানের সঙ্গে গোপনে বৈঠকও করেছেন। 24 ঘন্টা উনি গায়েব হয়ে গেছিলেন। তো আসলে উপদেষ্টা 2 জন ছিলেন, এটা আমি আপনাকে এখন জানাচ্ছি। এবং ইউনূস নিজে পুরো বিষয়টা জানতো, পুরোপুরি বিষয়টা সে জানতো যে কি ঘটবে। আপনারা খুব তাড়াতাড়ি দেখবেন 8 জনের নাম আসবে, 8 জন। এবং আমি যা বললাম পাকিস্তানি আইএসআই ঢাকা সেল, আমি আপনাকে এখন বলেছি যা যা তথ্য দিয়েছি, যখন এটা ভারত সরকার প্রকাশ করবে দেখবেন আমার সাথে বক্তব্যের সাথে ওই তথ্য মিলে কিনা, মিলিয়ে নেবেন। কিন্তু এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা যেটা বলা দরকার, যে ইউনূস জমানায় জাহাঙ্গীর আলম চৌধুরী বলুন বা পররাষ্ট্র মন্ত্রণালয় বলুন, কেউই আসলে ওরা মৌখিকভাবে আমাদেরকে বলেছে যে আমরা হাদির খুনিদেরকে ফেরত চাই, হাদির খুনিদেরকে ফেরত চাই, কিন্তু অফিসিয়ালি ভারতকে কেউ কিছু বলেনি। অফিসিয়ালি ভারতকে বলা হয়েছে বিএনপি সরকারের সময়, আরো সহজ করে বললে যে আমাদের যে ডিজিএফআই যে মহাপরিচালক তিনি যে চিকিৎসা করানোর জন্য ভারত গেলেন,
তখন তিনি সুনির্দিষ্টভাবে তথ্য দিয়েছেন যে হাদির খুনিরা অমুক জায়গায় আছে, তারপর এদেরকে গ্রেপ্তার করা হয়। কিন্তু এই তথ্যটা যে ডিজিএফআই ডিজি দিলেন বিএনপির সময়, তথ্যটা আগেও এই ইউনূস প্রশাসনের জানা ছিল বা ডিজিএফআই জানা ছিল, কিন্তু তারা সেটাকে প্রকাশ করেনি। এমনকি জাহাঙ্গীর আলম চৌধুরী উনিও জানতেন যে হাদির খুনিরা কোথায় আছে। তা এখন বিএনপি সরকার চাইছে যে হাদির খুনিরা ধরা পড়ুক, কারণ বিএনপি বুঝে গেছে যে এই হাদি হত্যা। বিএনপি সরকার আসার পরেই তো ডিজিএফআই যখন ডিজিএফআই এর শীর্ষ পদে রদবদল করলেন, শীর্ষ পদে মহাপরিচালক বদলে দিলেন তারেক রহমান, তারপরেই ওই ডিজিএফআই প্রধান গেলেন দিল্লি, এবং আইএসপিআর তো বলছে যে বাংলাদেশের দেওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই ওই ব্যক্তিরা গ্রেফতার হয়েছে, কিন্তু বাংলাদেশ ফেরত আনছে না কেন? মানে হাদির হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে করার ব্যবস্থা তারা কেন করছে না? আর ভারতই বা এইরকম একটা স্পর্শকাতর তদন্তের মধ্যে ঢুকছে কেন? কারণ ভারত তথ্য দিলেই সেটা বিশ্বাস করবে কেন লোকে? দেখুন, বাংলাদেশ কেন আনছে না, এটার কারণটা হলো যে আমি যে তথ্যটা আপনাকে দিলাম সেটা বিএনপি সরকার এরই মাঝে জানে। তো যেহেতু বিএনপি সরকার জানে, বিএনপি সরকারের তো অলমোস্ট অভিভাবক ইউনূস, এখন সেই অভিভাবকের যে একটা খুব বাজে চেহারা সামনে আসবে, এটা তো বলাই যায়, মানুষ খেপে যাবে। এবং আরো যাদের নাম আসতেছে ছাত্রনেতা সহ, ছাত্রনেতাও যদি হয় আর দুজন উপদেষ্টা, তাহলে 3 জন হলো, আরো তো 5 জন, মোট পরিকল্পনাকারী তো 8 জন। আর ডিজিএফআই মহাপরিচালক তথ্য দিয়েছেন অমুকখানে আছে, এটা সত্যি, তাদের তথ্যের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে, এটাও সত্যি। এখন বিএনপি কেন বিশ্বাস করবে? বিএনপি এ কারণেই বিশ্বাস করবে যে ভারত সরকার তো তাদেরকে মানে লুকিয়ে রেখে কোনো তথ্য ফাঁস করবে না। আমি যতটুকু জানি হাদির খুনিদেরকে গণমাধ্যমের সামনে নিয়ে আসা হবে, এবং ভারতের সাংবাদিকরা আপনি জানেন যে আমাদের মতো না, ওরা এদেরকে জেরা করবে, রীতিমতো জেরা করবে, জেরা করলে অনেক তথ্য আসবে। তবে আজকে আমরা যে তথ্যটা আপনার সঙ্গে শেয়ার করলাম, 3টা জিনিস। একটা হলো যে খালেদা জিয়া একজন সুস্থ মানুষ, এরকম অসুস্থতা উনি অতীতেও ছিলেন, হঠাৎ করে উনি একদম মারা গেলেন। আমি নিশ্চয়তা দিয়ে বলছি যে খালেদা জিয়াকে নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছে। এটা এটা বিএনপি সরকার যদি চায়, ওনার এরকম সাজিয়ে একটা ঘটনা, মানে সামরিক গোয়েন্দা সংস্থার দিকেও তো মানে আঙুল তুলেছিল, এবং আপনি যে ধরনের একটা পুরো একটা প্রক্রিয়া বললেন যে একদিকে খালেদা জিয়া মারা যাবেন, সে সময়টাতেই তারেক রহমান আসতে পারবেন না, কাজেই তারেক রহমান ছেলে ভালো না, উনি দল কি চালাবেন, এমন একটা পরিস্থিতি হবে, আর সারা দেশ উত্তাল হয়ে যাবে হাদি নামক একজনকে হত্যা করা হয়েছে এই নিয়ে। এই যে পরিস্থিতিটা আপনি বলছেন, এরকম মানে এর সঙ্গে মানে কোনো মানে গোয়েন্দা সংস্থাও জড়িত, এরকম কোনো কিছু জানা যায় কিনা বা বোঝা যায় কিনা? আর আমার প্রশ্নটা হচ্ছে, মানে হাদি কি একজনই হাদি, নাকি আরো হাদি তৈরি হচ্ছেন এবং তৈরি রাখা হয়েছে, এবং এরকম আরো ঘটনা ঘটতে পারে? আর ও সময় যতটা বিশৃঙ্খলা ততটার পরে হলো না কেন? কিভাবে আটকানো হলো? মানে বঙ্গভবন পর্যন্ত গিয়ে তো আর তারা ভাঙচুর শুরু করতে পারলেন না, ডেইলি স্টার প্রথম আলোতেই থেমে যেতে হলো। গোয়েন্দা সংস্থা জড়িত, যেটা আমি বলেছি, পাকিস্তানি আইএসআই, ঢাকা সেল, আমাদের বাংলাদেশের ডিজিএফআই নয়। আর যেটা বললাম যে প্রথম আলো ডেইলি স্টার হামলা হবে, তারপর বঙ্গভবন অ্যাটাক হবে, এগুলো মাহফুজ আনাম, মতিউর রহমান জানতেন, যার জন্য ওনারা সেদিন সেই অফিসে ছিলেন না। কিভাবে আটকে গেল? যে এই পুরো প্রক্রিয়াটাকে, মানে আমরা যেটাকে বলি ফয়েল করে দেওয়ার জন্য যেই ব্যক্তিটি পর্দার আড়াল থেকে ভূমিকা পালন করেছে, সেটা হলো সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। উনি সেদিন সেটাকে এই কারণে ফয়েল করেছেন যে উনি জানতেন যে যদি বঙ্গভবন আক্রমণ হয়ে যায়, আক্রান্ত হয়, তাহলে সেনানিবাসও আক্রান্ত হবে। তো আসলে উনি মানে যে উনি নিশ্চিতভাবে ওনার নিজের নিরাপত্তার স্বার্থে এটা করেছেন, কিন্তু করতে গিয়ে পুরো ষড়যন্ত্রটা বানচাল হয়ে গেছে।
এখন আপনি প্রশ্ন করছেন যে একটাই হাদি, আরো হাদি আছে কিনা বা থাকবে কিনা। তো এখন তো 8 জনের নাম আসছে। কারণ হাতিকে তো কেউ চিনতো না, সাধারণ মানুষ তো কেউ চিনতো না, আর কদিনের মধ্যে লাখো লোকের সমাবেশে তার জানাজা অনুষ্ঠিত হয়ে গেল। মানে যেভাবে পুরো বিষয়টা সাজানো হলো, মানে এই পিছন ফিরে দেখলে অবিশ্বাস্য ঠেকে কিন্তু পুরো বিষয়টা। দেখুন, হাদিকে তৈরি করা হয়েছে, হাইদিকে তৈরি করেছে, নির্মাণ করেছে পাকিস্তানি আইএসআই। বিকজ পাকিস্তানি আইএসআই এবং ইউনুস সেটা একে অন্যের একদম দুজনে ছিল, এটা তো নতুন কিছু না, সবাই জানেন। আর পাকিস্তানে আপনি জানেন যে এই ধরনের ঘটনা ঘটানো হয় অহরহ। একজনকে উপরে তোলা হয়, তারপরে তাকে মেরে ফেলা হয় একটা পার্টিকুলার পারপাস অর্জন করার জন্য। এখন আমরা আপনি যেটা জানতে চাইলেন যে ওই রাতে কেন বঙ্গভবন অ্যাটাক হলো না, আমি তো বলেই দিলাম যে ওয়াকারুজ্জামান সাহেব ইন্টারভিন করেছেন, সেজন্য হয়নি, না হলে হয়ে যেত। এবং সেদিন শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের জীবন আর রক্ষা হতো না, কারণ মব চলে যেত, কারণ মানুষ তো ক্ষুব্ধ ছিল, ক্ষিপ্ত ছিল। আর তখন ইউনুস বলতো যে নির্বাচন তো এই অবস্থায় যাওয়া সম্ভব না, অনির্দিষ্টকালের জন্য নির্বাচন স্থগিত। এবং আপনার সদয় অভিজ্ঞতার জন্য যে এই যে ইউনুসের দুজন উপদেষ্টা, তারা কিন্তু ইউনুসের প্রেস বিভাগকে দিয়ে সেই বক্তব্যটাও লিখিয়ে রেখেছিল যেখানে ইউনুস ঘোষণা দিবে যে এই হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে ব্যাপক দাঙ্গা হাঙ্গামা হয়েছে, নাশকতা হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এই পরিপ্রেক্ষিতে এখন বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান কোনোভাবেই সম্ভব নয়, আমরা হাদির হত্যাকারীদের বিচার করব, আইনের আওতায় আনবো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কাজে পুরো প্লটটা, পুরো ষড়যন্ত্রটা সে রাতে 18 ডিসেম্বর ফয়েল হয়ে গেল জেনারেল ওয়াকারুজ্জামানের ইন্টারভেনশনের কারণে। যদি উনি ইন্টারভেনশন না করতেন 18 ডিসেম্বর, তাহলে সেদিন রাতে বঙ্গভবন অ্যাটাক হতো, সেদিন রাতে তারপরে কি হতো, ম্যাসাকার হতো সারা দেশে, এবং সেটাই ইউনুস চেয়েছিল। আমি আবারও বলছি, দৃঢ়তার সাথে বলছি, কিন্তু এই পক্ষগুলোকে যদি নিউট্রালাইজ না করা যায়, মানে ইউনুসের উপদেষ্টা পরিষদের কিচেন ক্যাবিনেটের সদস্যরাও সব এখনো বাংলাদেশে, ইউনুস সাহেবও নিশ্চয়ই প্যারিসে ওইসব গুরুত্বপূর্ণ বৈঠক করে আবার ফিরছেন, আর যারা রাষ্ট্রযন্ত্রের ভেতরে এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেলতে পারলো, বা আপনি যে ছাত্র নেতার কথা বলছেন, এরা যখন সবাই সক্রিয় আছেন তারেক রহমানের আমলেও, তখন আরেকটা এরকম ঘটনা ঘটাতে তো কোনো অসুবিধা আমি দেখছি না। দেখুন, আপনারই অনুষ্ঠানে, আমি গত অনুষ্ঠানে বলেছিলাম যে ইউনুস ফ্রান্সে বসে দুজনকে মাইনাস করার প্লট করছে, একজন শেখ হাসিনা, একজন তারেক রহমান। আমি কিন্তু সুনির্দিষ্টভাবে বলেছি শেখ হাসিনাকে মারার জন্য আইরিশ রিপাবলিকান আর্মির সঙ্গে কথা বলছে, ওয়েগনার গ্রুপের সঙ্গে কথা বলছে, এবং তারেক রহমানকে হত্যা করার জন্য অবসরপ্রাপ্ত বহিষ্কৃত সেনা কর্মকর্তারা জড়িত হবে। দেখুন, আজকেই কিন্তু আপনারা দেখেছেন, সবাই দেখেছে যে তারেক রহমানের যে রেড টেলিফোন, সেটা 7 ঘন্টা বিকল ছিল। সেই টেলিফোনের অনেক বহু গজ তার কেটে নেওয়া হয়েছে। এটা তো বোঝাই যাচ্ছে যে ষড়যন্ত্র হয়ে গেছে। আমি তো বলেছি আপনার অনুষ্ঠানে গতবার যখন বলেছি, অনেকে হাসাহাসি করেছে, বলেছে এটা গুজব। আসলে তো আমরা কেউ গুজব ছড়াই না, আমাদের কাছে যথেষ্ট তথ্য থাকে, যা আমরা সব তথ্য বলিও না, বলা সম্ভব না। আমরা হয়তো 100%-এর মাত্র 5% বলি, টিপ অফ আইসবার্গ। কিন্তু আমি বলেছিলাম আপনার গত অনুষ্ঠানে, 1 সপ্তাহ হয় নাই, যে তারেক রহমানকে হত্যার ষড়যন্ত্র ইউনুস করছে। এখন দেখুন, ইউনুস ফ্রান্সে, খলিলুর রহমান নিউ ইয়র্কে, তারেক রহমানের রেড টেলিফোন কেটে দেওয়া হয়েছে। তার মানে কি, ওনার উপর যদি কোনো হামলা হতো, উনি তাৎক্ষণিক একটা ফাস্ট কোনো অ্যাকশনে যেতে পারতেন না, কুইক অ্যাকশনে যেতে পারতেন না, কাউকে ডাকতেও পারতেন না। তো এটা তারেক রহমান সাহেব বুঝেছেন কি বুঝেন নাই সেটা তো আমি জানি না, সেটা তো ওনার ব্যক্তিগত ব্যাপার। বাট আমি বলছি যে আমরা গত সপ্তাহে যেটা বলেছি, সেটা আজকে সারা দেশবাসী দেখছে যে কিছু একটা ঘটেছে। এখনো বলছি, তারেক রহমান সাহেব যদি অবিলম্বে ইউনুসকে গ্রেপ্তার না করেন, তারেক রহমান সাহেব যদি অবিলম্বে এক্ষুনি ইউনুসের উপদেষ্টার বিরুদ্ধে অ্যাকশন না নেন, তারেক রহমান যদি বাংলাদেশের শীর্ষ গোয়েন্দা সংস্থা ডিজিএফআই কে নির্দেশ না দেন যে এই যে অবসরপ্রাপ্ত এবং বহিষ্কৃত সেনা অফিসার যারা ইউনুসের সাথে ছিল তাদের বিষয়ে তদন্ত করার জন্য, তাহলে আমাদের জাতির কপালে অনেক দুর্ভোগ আছে। এই ইউনুস যে খালেদা জিয়াকে মেরে ফেলতে পারে নার্ভ এজেন্ট প্রয়োগ করে,
এই ইউনূস যে ওসমান হাদিকে বানিয়ে তাকে মারতে পারে, ইউনূস সব পারে। আমি আবার বলছি, ইউনূস ক্ষমতায় ফিরে আসার জন্য মরিয়া হয়ে গেছে। এটা তারেক রহমান সাহেব যদি বোঝেন তাহলে আমাদের দেশের জন্য ভালো, সবার জন্য ভালো। আর যদি না বোঝেন তাহলে আমাদের তার কিছু করার নেই। আমরা সাংবাদিক হিসেবে আমরা শুধুমাত্র সবাইকে সাবধানই করতে পারবো, আর কিছু পারবো না। অসংখ্য ধন্যবাদ সালাউদ্দিন শোয়েব চৌধুরী, অসংখ্য ধন্যবাদ।